হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 6-এ পড়ছো, আজকে তাদেরকে আমি ইতিহাসের সপ্তম অধ্যায় অর্থনীতি ও জীবনযাত্রা যে তোমাদের পড়াটা রয়েছে সেখান থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তাই তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং যে সমস্ত প্রশ্নগুলো আমি বলবো সেগুলো খাতায় নোট করে রেখো। তোমাদের ফাইনাল এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তোমাদের এবার ফাইনাল পরীক্ষা 70-এর মধ্যে হবে, ঠিক আছে? তাই ভালো করে দেখে নাও কি কি প্রশ্ন এই অধ্যায় থেকে করতে হবে। প্রথমে দেখে নাও 2 অথবা 3 নম্বর প্রশ্ন। মহাজন পদের যুদ্ধে লোহার জিনিসপত্র ব্যবহার করার ফলে কি কি সুবিধা হয়েছিল? আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর সমেত দেখাবো, তাই কেউ কিন্তু চিন্তা করবে না, ঠিক আছে? কার কাছে বই আছে কার কাছে বই নেই এটা কিন্তু কোনো ম্যাটার করে না। যে বাজারে ভিডিওটা দেখছো প্রত্যেকে কিন্তু উত্তর সমেত প্রশ্নগুলো পেয়ে যাবে, তাই ভালো করে স্কিপ না করে দেখে যাও। এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো, ওকে? এর পরের প্রশ্ন, দ্বিতীয় নগরায়ন কখন ও কোথায় হয়েছিল, অথবা প্রাচীন ভারতের দ্বিতীয় নগরায়ন বলতে কি বোঝো? করবে। মহাজন পদের আমলের সমাজে নারীর অবস্থা কিরকম ছিল? এটা খুব ইম্পর্টেন্ট। মৌর্য আমলের নারীর অবস্থা কিরকম ছিল? ঠিক আছে, দেখে রাখবে। প্রাচীন ভারত উপমহাদেশের জলসেচ ব্যবস্থা কেমন ছিল? দেখবে। যে যে প্রশ্ন তোমাদের আমি দেখাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে রাখবে। কুষাণ আমলে মানুষের অবসর সময় কাটানোর কি কি উপায় ছিল? ব্রহ্মদেহ ও ভোটপটিকা কি? করবে। অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝায়, অথবা অগ্রহার ব্যবস্থা কি? ঠিক আছে, অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝায়, অগ্রহার ব্যবস্থাটা কি? দেখে নাও ভালো করে পুরো উত্তর। এই পর্যন্তের উত্তর শেষ হলো। গুপ্ত যুগের মুদ্রা সম্পর্কে কি জানা যায়? দেখে নাও ভালো করে। এর পুরো উত্তর ভালো করে দেখবে। এই পর্যন্ত উত্তর শেষ হলো, ঠিক আছে? তারপরে প্রশ্ন, গুপ্ত আমলে বিভিন্ন মুদ্রাগুলোর মধ্যে একটিতে সমুদ্রগুপ্তের বীণা বাজানোর ছাপ রয়েছে, সেটি কোনটি? ঠিক আছে, দেখবে। গুপ্ত যুগের সমাজ ব্যবস্থা কিরকম ছিল? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। স্ত্রীধন কি? ঠিক আছে, ইন্তু কি? করবে। এরপর দেখে নাও 5 নম্বরে বড় প্রশ্ন সাজেশন। মৌর্য আমলে ভারতের অর্থনীতি কিরকম ছিল? দেখে না পুরো উত্তর। বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দেব, তাই কেউ চিন্তা করো। আর তোমাদের একটা জিনিস আমি রিকোয়েস্ট করব, এই বড় প্রশ্নগুলো গল্পের মতো করে পড়ে গল্পের মতো করে উত্তর দেবে, ঠিক আছে? খুব বড় প্রশ্ন যে মুখস্থ করে একটা চাপ তোমাদের হয়ে যায় প্রত্যেকের, যে এত বড় প্রশ্ন কি করে ম্যাম মুখস্থ করব, তাদেরকে আমি বলবো কিচ্ছু না, জাস্ট গল্প কি করে পড়তে হয়, রিডিং পড়ে পুরো ব্যাপারটা গল্পের মতো করে মনে রাখার চেষ্টা করবে, কিন্তু লেখার সময় চেষ্টা করবে পয়েন্ট করে করে লেখার, ঠিক আছে? তারপরে প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় 6ষ্ঠ শতক পর্যন্ত, একটু ভুল আছে মনে হয় কোয়েশ্চেনটা, যাই হোক। তো সময়কালকে মানে খ্রিস্টপূর্ব আর কি, সরি, এটা খ্রিস্টপূর্ব একটা খ্রিস্টীয়, ঠিক আছে? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় 6ষ্ঠ শতক পর্যন্ত সময়কালের মধ্যে প্রাচীন ভারতের বাণিজ্যের বিবর্তনের দিকগুলো চিহ্নিতকরণ করো, ঠিক আছে? দেখে নাও পুরো উত্তর। বইটা আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি, ওকে? পুরো উত্তর পেতে গেলে কিন্তু একদম স্কিপ করো না। তারপরে প্রশ্ন, প্রাচীন ভারতে জাতিভেদ প্রথার কঠোরতা কেমন ছিল, অর্থাৎ জাতিভেদ প্রথা ব্যাপারটা সেই সময়ে কেমন ধরনের ছিল? ঠিক আছে, দেখে নাও। আমি পুরো উত্তর তোমাদের বইটা আস্তে আস্তে সরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে। তো এর উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো, দাগানোই আছে। তারপর তোমরা সে আমলের খাবারের তালিকা তৈরি করো, পাশাপাশি তোমরা এখন যেসব খাবার খাও তার একটা তালিকা তৈরি করো, অর্থাৎ আগে কি খাবার খাওয়া হতো প্রাচীন ভারতে আর বর্তমান সময়ে কি কি খাবার খাওয়া হচ্ছে তার একটা তালিকা, ঠিক আছে? দেখে নাও কিভাবে তালিকাটা এখানে তৈরি করেছে। আমি বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তরটা এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এই যে সমস্ত প্রশ্ন এই অধ্যায় থেকে আমি বললাম বড় প্রশ্নের ক্ষেত্রে সেগুলোই ভালো করে পড়ো। কেউ যদি মনে করো যে আমি এই অধ্যায়টা না পড়ে ম্যামের দেওয়া এই শুধুমাত্র ভিডিওটা কোয়েশ্চেনগুলো ভালো করে দেখে যাব, তাহলেও হবে। এর বাইরে কোনো প্রশ্ন হবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যেই প্রশ্ন তোমাদের আমি দেখালাম প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, এগুলোই তোমরা কিন্তু তৈরি করবে, ঠিক আছে? বলা রইল। এরপর চলে আসো শর্ট কোয়েশ্চেন। মহাজন পদের আমলে প্রধান কৃষিজ ফসল কি ছিল? উত্তর ধান ও গম। তারপরে প্রশ্ন, মগধের পার্শ্ববর্তী অঞ্চলে কোন ধানের চাষ বেশি হতো?
উত্তর দেখে নাও, শালি ধান। কালো চকচকে মাটির পাত্র কোন সময় তৈরি হতো? উত্তর দেখে নাও, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ গৌতম বুদ্ধের সময়ে। এই কালো চকচকে মাটির পাত্রগুলোর প্রধান বৈশিষ্ট্য কি ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর দেখে নাও, পাত্রগুলো আয়নার মতো চকচকে ও পালিশ করা। বস্ত্রশিল্পের কেন্দ্র হিসেবে কোন স্থান বিখ্যাত ছিল মহাজনপদের আমলে? উত্তর দেখে নাও, বারাণসী। ঠিক আছে, তারপর মহাজনপদের আমলে বহু প্রচলিত একটি মুদ্রার নাম করো। উত্তর দেখে নাও, কারসাপন। ঠিক আছে, ইম্পর্টেন্ট। কোন সভ্যতায় প্রথম নগরায়ণ দেখা দিয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন, হরপ্পা সভ্যতায়। বইটা পুরোনো বলে একটু দাগানো রয়েছে, কিছু মনে করো না। তোমাদের প্রশ্ন তো দেখার কাজ, সেটাই ভালো করে দেখে নিও। ঠিক আছে, অনেকেই হয়তো ভাবতে পারো যে ম্যাম দাগানো একটা বই দেখাচ্ছে। দেখো, আমার কাছে তো নতুন বই নাও থাকতে পারে। নতুন বই পুরনো বই ডাজেন্ট ম্যাটার। তোমাদের একটা জিনিসই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রশ্নগুলো, সাজেশন প্রশ্নগুলো পাওয়া মাত্রই সেগুলো তোমরা ভালো করে দেখবে। ঠিক আছে, প্রাচীন ভারতের দ্বিতীয় নগরায়ণ বলতে কি বোঝো? দেখে নাও ভালো করে। খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ ভারতে আবার নগর গড়ে উঠেছিল বলে একে দ্বিতীয় নগরায়ণ বলা হয়। ঠিক আছে, প্রাচীন ভারতের ইতিহাসে দ্বিতীয় নগরায়ণ কোথায় হয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন, কোথায় হয়েছিল দ্বিতীয় নগরায়ণ? উত্তর দেখে নাও, উত্তর ভারতের গাঙ্গে উপত্যকায়। উত্তর ভারতের গাঙ্গে উপত্যকায়। তারপরের প্রশ্ন, নগরের মানুষেরা নিয়মিত খাদ্যের জন্য কিসের উপর নির্ভর করত? উত্তর দেখে নাও, গ্রামে উৎপাদিত ফসলের ওপর। ঠিক আছে, তারপর মৌর্য আমলে নারীরা কোন কোন পেশায় নিযুক্ত হতেন? উত্তর দেখে নাও, সুতো উৎপাদনের কাজ, গুপ্তচর বৃত্তি ও রাজকর্মচারী। মৌর্য আমলে কোন কোন বিষয়ের ওপর রাষ্ট্রের একচেটিয়া অধিকার ছিল? দেখে নাও, কোন কোন বিষয়ের ওপর? উত্তর, খনি ও খনিজ সম্পদ। ঠিক আছে, সপ্তজাতি তত্ত্বের প্রবর্তক কে ছিলেন? উত্তর দেখে নাও, মেগাস্থিনিস। বোঝা গেল? মেগাস্থিনিসের মত অনুযায়ী ভারতীয় সমাজ বা জনসমাজ কটি জাতিতে বিভক্ত ছিল? তো ভারতীয় জনসমাজ কটি জাতিতে বিভক্ত ছিল এবং সেগুলো কি কি? উত্তর দেখে নাও, 7টি, যথা ব্রাহ্মণ, কৃষক, পশুপালক, শিকারী, শিল্পী ও ব্যবসায়ী, যোদ্ধা, গুপ্তচর, সচিব। তারপরে প্রশ্ন, ওয়ার কথার অর্থ কি? ওয়ার, উত্তর দেখে নাও, শহর। ঠিক আছে, সুদর্শন হ্রদ কোন সম্রাটের আমলে নির্মিত হয়? উত্তর দেখে নাও, চন্দ্রগুপ্ত মৌর্য। কোন শাসকের শাসনকালে সুদর্শন হ্রদের সংস্কার করা হয়? উত্তর দেখে নাও, শাসক দ্বিতীয় রুদ্রদমন। ঠিক আছে, কুষাণ আমলে বহির্বাণিজ্যে প্রধান আমদানি দ্রব্য কি ছিল? উত্তর দেখে নাও, চীনের রেশম। এই প্রশ্নগুলো প্রত্যেকটা ভালো করে দেখবে। ঠিক আছে, ভারতবর্ষের কোন কোন নগর দামি কাপড় তৈরির জন্য কুষাণ যুগে বিখ্যাত ছিল? উত্তর দেখে নাও, বারাণসী ও মথুরা। তারপরে প্রশ্ন, কুষাণ আমলের দক্ষিণ ভারতের একটি বিখ্যাত বন্দর ও নগরের নাম লেখো। উত্তর দেখে নাও, কাবেরী পট্টিনম। ঠিক আছে, সাতবাহন রাজা হালের লেখা দাক্ষিণাত্যের গ্রামীণ জীবন সংক্রান্ত যে বইটি, তার নাম কি? তার নাম হচ্ছে গাথা সপ্তশতী। মনে রাখবে, এটি কার লেখা? সাতবাহন রাজা হালের লেখা। এটা ঘুরিয়ে আসতে পারে। ঠিক আছে, মনে রাখবে। তারপর, ব্রাহ্মণ ও বৌদ্ধ বিহারকে জমি দান করার প্রথা কি নামে পরিচিত? ভালো করে উত্তর দেখে নাও, অগ্রহার ব্যবস্থা। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝায়? মৌর্য যুগের ব্যবসায়ী ও কারিগরদের সংঘগুলো কি নামে পরিচিত ছিল? উত্তর দেখে নাও, শ্রেণী ও গণ। এটা আসতে পারে। গুপ্ত আমলের বণিক সংগঠনগুলোকে কি নামে অভিহিত করা হতো? উত্তর দেখে নাও, বণিকগ্রাম। ঠিক আছে, গুপ্ত রাজাদের প্রচলিত সোনার মুদ্রা কি কি নামে পরিচিত ছিল? উত্তর দেখে নাও, দিনার ও সুবর্ণ। ফাসিয়ান কে? উত্তর দেখে নাও, চীনা পর্যটক। ঠিক আছে, ফাসিয়ান কার আমলে ভারতে আসেন আর কি? গুপ্ত রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ফাসিয়ানের দেখা ভারতের সেরা নগর কোনটি? উত্তর, পাটলিপুত্র। প্রত্যেকটার উত্তর ডান দিকে রয়েছে। ফাসিয়ানের ভাষায় চণ্ডাল কারা? উত্তর দেখে নাও, যারা দুষ্ট প্রকৃতির লোক তারাই চণ্ডাল। সুয়াংজাংয়ের লেখায় ভারতবর্ষ কি নামে পরিচিত হয়েছে? উত্তর, ইন্তু। মনে রাখবে, কে ভারতবর্ষকে মূলত গরমের দেশ বলেছেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর দেখে নাও, সুয়াংজাং। সুয়াংজাং ভারতবর্ষকে গরমের দেশ বলেছেন।
কেরালায় যে মশলার চাষ বেশি হতো সেটি কি? গোলমরিচ। সুদর্শন হ্রদ নির্মিত হয় কোথায়? কাথিয়াওয়াড়ে, মনে রাখবে। শকরাজ রুদ্রদামন সুদর্শন হ্রদের সংস্কার কার্যের কথা বর্ণনা করেছেন কোন শিলালেখতে? জুনাগড় শিলালেখতে, মনে রাখবে। গাথা সপ্তশতী লেখা হয় কি ভাষায়? প্রাকৃত ভাষায়, এগুলো ইম্পর্টেন্ট। দিনার হলো একটি সোনার মুদ্রা। অপশন আসতে পারে সোনার মুদ্রা, রূপোর মুদ্রা, তামার মুদ্রা, কাগজি নোট। তো অ্যান্সার হবে সোনার মুদ্রা। কোনো মুদ্রা চালু করেননি দক্ষিণ ভারতের কারা? বাকাটক শাসকরা, এরা কোনো মুদ্রাই চালু করেননি, বাকিরা সবাই কিন্তু মুদ্রা চালু করেছে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দী পর্যন্ত সময়কালে পরিবার ছিল কিরকম? পিতৃতান্ত্রিক, অর্থাৎ পিতাই হচ্ছে হেড। বিবাহের সময় মেয়েরা যে সম্পদ পেত তা হলো স্ত্রীধন। বোঝা গেল? তাহলে বিবাহের সময় মেয়েরা যে সম্পদ পেত তাকে কি বলা হতো? স্ত্রীধন। তারপর প্রাচীন ভারতীয় উপমহাদেশে ব্যবসা চালাতো দামি ধাতু ও পাথরের জিনিস দিয়ে। ঠিক আছে, এগুলো দিয়ে চলতো। গুপ্ত যুগের বণিক সংগঠনের নাম কি ছিল? মণিগ্রাম। এর আগেও তোমরা দেখেছো। গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে কি বলা হতো? অগ্রহার ব্যবস্থা, মনে রাখবে। ফাসিয়ানের মতে নগরের বাইরে থাকতো কারা? চণ্ডালরা। তো এই হলো তোমাদের সপ্তম অধ্যায়ের অর্থনীতি ও জীবনযাত্রা থেকে সাজেশন প্রশ্ন। এগুলো ভালো করে পড়ো, এর মধ্যেই কমন পেয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলবো, তোমাদের ফাইনালে কি কি সিলেবাসে কতদূর কি কি চ্যাপ্টার রয়েছে, প্রত্যেকটা সিলেবাস প্রত্যেকটা চ্যাপ্টারে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যে বা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে ফাইনালে সিলেবাসটা জানিয়ে দিও, তাহলে তোমাদের আমি ফাইনাল সাজেশনটা খুব তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো। ঠিক আছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সব।